আপনারা সবাই আগামীর সরকারের অংশীদার হবেন, গণতান্ত্রিক যাত্রার সহযাত্রী হবেন। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই সেই মিছিলে শরীক হবেন। আমি আহ্বান জানাবো বাংলাদেশের সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস আপনাদের শোনার জন্য। এদেশের স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া। আজকাল বলতে শুনি যারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের মুখে আমরা ইতিহাস শুনি মুক্তিযুদ্ধের। তারা আজকে বিকৃত করে বলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নয়, প্রথম বিদ্রোহ করেছিলেন কর্নেল অলি সাহেব। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, এখনো স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অহরহ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে পাক হানাদারি বাহিনীর কাছে তুলে দিয়েছে, এদেশের সংখ্যালঘুদের নির্যাতন করেছে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস কিভাবে বলে? যদি বলে, বিকৃত বলে। আমরা নিন্দা জানাই। আমি কোন সমালোচনা করতে চাই না। একজন স্বাধীন দেশপ্রেমিক বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি প্রতিবাদ জানিয়ে গেলাম। আপনারা সবাই প্রতিবাদ জানাবেন। তারা বলছে এদেশে তারা নির্বাচিত হলে, সরকার গঠন করলে কি বলবে, কি করবে? আপনাদের কোন ধারণা আছে? তাদের কোন কর্মসূচি আছে? কোন পরিকল্পনা আছে? আমরা তাদের ইশতেহার দেখেছি। তারা এমন সব কথা বলছে যেগুলো জনগণের সামনে জনসভায় বলা উচিত। যদি জনগণ গ্রহণ করে, তাদেরকে নির্বাচিত করবে। কিন্তু আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের সমৃদ্ধির জন্য, প্রত্যেক নাগরিককে স্বাবলম্বী করার জন্য, আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য, আমাদের দরিদ্র ভাই বোনদেরকে তাদেরকে দরিদ্র সীমার উপরে তুলে আনার জন্য, দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন, যারা সমাজের কৃষক বন্ধু, তাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য, এদেশের সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য, এদেশের ইমাম মুয়াজ্জিম খতিবদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য, সম্মানিত করার জন্য আমাদের সর্বক্ষেত্রে পরিকল্পনা আছে। অন্যান্য সব ধর্মাবলম্বী ভাই বোনদের উপাসনালয়ে যারা কাজ করেন, তাদেরকেও সমভাবে সম্মানিত করা হবে, উৎসব পাতা দেওয়া হবে। এই আমাদের পরিকল্পনা। বাংলাদেশের সকল নাগরিককে নিয়ে, সকল ধর্ম, বর্ণ, পেশা, সমস্ত ধর্মাবলম্বী, সমস্ত জাত পাত, সংস্কৃতি, সমস্ত ভাষাভাষী, সকল সমতলের পাহাড়ি সমস্ত মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটাই জাতীয় পরিচয় হিসাবে, বাংলাদেশী নাগরিক হিসাবে এই দেশকে গড়ে তুলতে চাই। সেই পরিকল্পনা আমরা দিয়েছি, মানুষ গ্রহণ করেছে। আগামীর বিশ্ব, বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর। এই পৃথিবীতে আমরা প্রতিযোগিতা করে যদি টিকে থাকতে চাই, তাহলে আমাদের দেশকে প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর শিক্ষার্থী সৃষ্টি করতে হবে, জনসাধারণ সৃষ্টি করতে হবে, দক্ষ জনশক্তি সৃষ্টি করতে হবে। সেই লক্ষ্যে আমরা বিস্তারিত পরিকল্পনা গতকালকে ইশতেহারের মধ্য দিয়ে প্রকাশ করেছি, করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার আগে বিভিন্নভাবে সারা দেশে আমরা ঘুরে বেরিয়েছি, তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করেছি, তাদের রাষ্ট্র চিন্তাকে আমরা মূল্যায়ন করেছি। তারা কি চায়, এদেশের শিক্ষার্থীরা কি চায়, যুব সমাজ কি চায়, তরুণরা কি চায়, সেটার উপর ভিত্তি করে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। আমরা বলেছি এই দেশ থেকে মেধার পাচার হবে না। এই দেশে যারা অর্থ পাচার করেছে, মেধার পাচার করেছে, এই দেশকে সর্বনাশ করে দিয়েছে, সেরকম কোন ভবিষ্যতে আর কিছুই করতে দেয়া হবে না। সেই জন্য আমরা কর্মসূচি দিয়েছি। শিক্ষা ক্ষেত্রে
প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত একজন শিক্ষার্থী যখন পড়াশোনা করে বেরোবে, তাকে একজন প্রশিক্ষিত যে কোনো ট্রেডে তার পছন্দ মতো ভোকেশনাল ট্রেনিং নিতে হবে। বাংলা ইংরেজির পাশাপাশি তাকে তৃতীয় একটি ভাষা শিখতে হবে। তাকে খেলাধুলায় এবং সংস্কৃতিতে অংশগ্রহণ করতে হবে বাধ্যতামূলক ভাবে। একজন সুস্থ, দক্ষ, কর্মঠ, প্রশিক্ষিত হাত হিসেবে সে নিজেকে গড়ে তুলতে পারবে। এইভাবেই বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে আমরা কর্মের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। এই দেশে কোনো বেকার থাকতে পারবে না। সময় লাগবে শিক্ষার্থীদেরকে এই নতুন কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে আসতে, সময় লাগবে, কিন্তু আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে যারা অপমানিত করেছে, যারা বলছে, যারা কর্মস্থলে যায়, যারা কর্মজীবী মহিলা, তাদেরকে একটা বিশ্রী ভাষা অভিহিত করেছে আরেকটি দল, আমি নাম নেব না, যারা এখন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে। দেশের অর্ধেক জনসমষ্টি নারী, অর্ধেক পুরুষ, সারা বিশ্বেও তাই। এই অর্ধেক নারীকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে তাদের অগ্রগতি প্রগতি না এনে কোনদিন বাংলাদেশের পরিবর্তন সাধন করা যাবে না, পৃথিবীর পরিবর্তন সাধন করা যাবে না। সেজন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে সরকারে থাকার সময়, তিনি প্রধানমন্ত্রীত্বে থাকার সময়, তখন এই দেশের নারী সমাজের অগ্রগতি প্রগতির জন্য তিনি মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করলেন, স্টাইপেন্ড দিলেন, বৃত্তি দিলেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত এখন চলছে। ইনশাআল্লাহ আমাদের নারী সমাজরা এগিয়ে গিয়েছে। আমরা এই দেশে প্রথম 1991 সাল থেকে সকলের জন্য শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক না করলেও যাতে শিক্ষা গ্রহণ করতে পারে গরিব দুঃখী মেহনতি জনগণের সন্তানরা, সেজন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা এবং অর্থের বিনিময়ে শিক্ষা চালু করেছিলাম। আমাদের শিক্ষার হার বেড়ে গিয়েছে। আমার গরিব ভাই বন্ধুদের সন্তানরা পড়াশোনা শিখে প্রতিষ্ঠিত হয়েছে। এইভাবে দেশ থেকে নিরক্ষরতা দূর করতে হবে। শহীদ রাষ্ট্রপতি যেভাবে শুরু করেছিলেন বয়স্ক শিক্ষা, নিরক্ষরতা মুক্তির জন্য অনেক কর্মসূচি। সুতরাং যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি শুরু করেছিলেন, তার ধারাবাহিকতা আমরা রক্ষা করার চেষ্টা করেছিলাম। মাঝখানে ব্যাহত হয়েছে, বাংলাদেশের অগ্রগতি থমকে গিয়েছে, গণতন্ত্রকে বিলুপ্ত করা হয়েছে, এদেশের মানুষের অধিকারকে হরণ করা হয়েছে। সেই ইতিহাস যেন আর পুনরাবৃত্তি না হয়, আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। বাংলাদেশের সকল মানুষকে নিয়ে, সকল ধর্মবর্ণ, সকল জাতপাত, সকল সংস্কৃতি ভাষাভাষীর মানুষদেরকে নিয়ে, সমতল পাহাড়ি সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এই আমাদের পরিকল্পনা। আমরা বলেছি ফ্যামিলি কার্ড দেব, যারা দরিদ্র পরিবার তাদের জন্য সেটার মালিক হবে আমার মা, যিনি সেই পরিবারের প্রধান কর্ত্রী। তার মর্যাদা বৃদ্ধি হবে, তার নিরাপত্তা হবে, সামাজিক সুরক্ষা হবে, ক্ষমতা প্রাপ্ত হবে এবং তার সন্তানদেরকে পড়াশোনা করে মানুষ করতে পারবে, দেশের সম্পদ বাড়াতে পারবে। বিনামূল্যে মাসিক একটা পরিমাণ তারা খাদ্যদ্রব্য পাবে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাবে। আমরা বলেছি পর্যায়ক্রমে সেই পরিমাণ এবং পরিবারের সংখ্যা আমরা বাড়াতেই থাকবো। ততদিনে দারিদ্র বিমোচন হবে ইনশাআল্লাহ, সামাজিক সুরক্ষা হবে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর মধ্য দিয়ে আমরা সেই কার্যক্রমটা করব। আমরা বলেছি সবার জন্য স্বাস্থ্য কার্ড দেব। এই দেশের কোন নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত ভাই বন্ধুরা অর্থ কষ্টের কারণে উন্নত চিকিৎসা পায় না, তাদের জন্য প্রাইভেট সেক্টরে উন্নত চিকিৎসার জন্য আমরা সরকারি ব্যয় নির্বাহ করে সেই চিকিৎসা করা হবে। আমরা বলেছি প্রত্যেক কৃষকদের জন্য কৃষক কার্ড দেব। আবহাওয়ার রিপোর্ট পাবে, মৌসুমের রিপোর্ট পাবে, কোন মৌসুমে কি চাষাবাদ করবে, সে লবণ চাষী হোক, মৎস্য চাষী হোক, পশুপালন করুক, অন্যান্য হোক, যে ধান চাষ করুক, সবার কাছে সেই কৃষক কার্ড থাকবে। তার মধ্য দিয়ে তার একটা পরিচয় থাকবে। ডিজিটাল পদ্ধতিতে তাকে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। এমনকি শস্যের উপরে যদি সে মোবাইল ধরে, তাকে একটা অ্যাপ দেওয়া হবে, সে শস্যের স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবে। সময় লাগবে, কিন্তু পরিকল্পনা আছে। আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কৃষি উপকরণ ন্যায্য মূল্যে পাবে, সার, বীজ, কীটনাশক সহ ন্যায্য মূল্যে পাবে, কৃষি লোন পাবে, অন্যান্য সকল কিছু পাবে। বন্যা এবং সাইক্লোন, ঘূর্ণিঝড়ের আবার সবকিছু সেই ডিজিটাল পদ্ধতিতে পাবে। এইভাবে কৃষকের মেরুদণ্ড যদি শক্তিশালী হয়, জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী হবে। আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু প্রকৃতপক্ষে অর্থনৈতিক মেরুদণ্ড হচ্ছে এই দেশের কৃষক।
কারণ শতকরা 60 থেকে 70% মানুষ এখনো কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। সুতরাং কৃষকের ভাগ্যের পরিবর্তন দেখে রেখে এদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা সেই কথা বলেছি, আমরা পরিবেশ উন্নয়নের কথা বলেছি। আমার মাহমুদ আমিন মিয়া বলেছে পাতামুহুরী খাল খনন, সুশাসন, নদী রক্ষা। আমি করেছিলাম 2001 সালে অনেক কিছু, আপনারা জানেন। বন্যা নিয়ন্ত্রণের জন্য চোয়ারবাড়িতে 8 ব্যান্ডের সুইচ গেট দিয়েছিলাম। এই যে দরবেশখানা ক্রস ড্যামের উপরে 5 গেট সুইচ গেট দিয়েছিলাম। সাহেবখালী, কোনাখালী, সকলটিকা বিভিন্ন জায়গায় আরো পৌঁছানোর বিভিন্ন স্থানে পানি যাতে নিষ্কাশিত হয়, বন্যার পানি, সেই ব্যবস্থা করেছিলাম। আমাদের একটা পরিকল্পনা ছিল, আপনাদের সাথে পরামর্শ করে পায়ে হেঁটে এইখানে অসংখ্য রাস্তাঘাট করেছি। যেখানে ব্রিজ মানুষ কল্পনাও করে নাই সেই জায়গায় ব্রিজ করেছি। সমস্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আপনারা কি এই সড়ক আরো চৌড়া হোক, বন্দরের সাথে কানেকশন হোক, সেটা চান? যদি সবাই জায়গা দেন, সহযোগিতা করেন, মাতারবাড়ি সমুদ্র বন্দরের সাথে এইটাই হবে ইনশাআল্লাহ প্রধান সড়ক। এই সড়ক আপনাদের ভাগ্যের পরিবর্তন করবে ইনশাআল্লাহ। ঈদমলি থেকে পেকুয়া, বাঁশখালী, পটিয়া, আনোয়ারা হয়ে সড়ক করে নাই 24 কিলোমিটার কমে নাই দূরত্ব কক্সবাজার থেকে চট্টগ্রামের। এই বিকল্প সড়ক হবে সমুদ্র বন্দরের প্রধানতম সড়ক ইনশাআল্লাহ। সেটা 4 লেনে হবে। আপনাদের কথা কি বলবো, আমার মামুখ অনেক পড়ে গেছে। যা কিছু মাতামুহুরীবাসীর দাবি আছে, মাতামুহুরী উপজেলা বাস্তবায়নের মধ্য দিয়ে ইনশাআল্লাহ সব সমাপ্ত করা। আমার স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল মাতামুহুরী নদী পরিবেষ্টিত এই এলাকাকে সমৃদ্ধ করার, শস্য ভান্ডারে পরিণত করার সমস্ত দিক থেকে। সেই হিসাবে আমি নদী শাসন সহ রাস্তাঘাট সবকিছু করা শুরু করেছিলাম। এই ঈদমলি থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর পর্যন্ত এই সড়ক তখন নির্মাণ করেছিলাম। তখন আপনারা হয়তো কেউ ধারণা করেন নাই কেন করছি। করা হয়েছিল এই এলাকার উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য, একটা নতুন উপজেলা সৃজনের জন্য। আমি তখন পুলিশ তদন্ত কেন্দ্র এবং অন্যান্য অবকাঠামো কিছু করার চেষ্টা করেছি। তারপরে ভাগ্যের নির্মম পরিহাস, আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, অথবা আমরা আসতে পারলাম না। বাংলাদেশের ললাটে দুর্ভাগ্যের মেঘের ঘনঘটা তখন চলাচল করেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রে এই দেশের গণতন্ত্র নস্যাৎ করা শুরু হয়েছে। সেই দীর্ঘ কাহিনী। কিন্তু আজকে 17 বছর পর আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি ইনশাআল্লাহ মাতামুহুরী উপজেলা বাস্তবায়ন হবে। উপজেলা অফিস হবে, হাসপাতাল হবে, পশুপালন অফিস হবে, রেজিস্ট্রি অফিস হবে, অ্যাসিল্যান্ড হবে, সমস্ত